প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে একটি মেথড নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সবাই ইংরেজি শিখতে চাও, তবে পরিশ্রম করতে চাও না কেউই। তোমাদের জন্য চমৎকার একটি মেথড নিয়ে এসেছি, যে মেথডটি তোমাকে খুব অল্প সময়ে ইংলিশে দক্ষ হওয়ার জন্য, ইংলিশ সেন্টেন্স মেকিং সম্পর্কে খুব পারফেক্ট ধারণা দেওয়ার জন্য খুবই কার্যকরী মেথড হিসেবে কাজ করবে, যেটা খুবই পরীক্ষিত। লক্ষ্য স্টুডেন্টস এই মেথডে অনেক বেশি ইংলিশ শিখে ইংলিশে দক্ষ হয়েছে। আমি নিজেও এই পদ্ধতিতে ইংলিশ শিখে ইংলিশে দক্ষ হওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যতটুকু পেরেছি ইংলিশে অনেক বেশি দক্ষ হয়েছি, সাফিসিয়েন্ট নলেজ অর্জন করেছি এই পদ্ধতির মাধ্যমে। চলো তোমাদের সাথে সেটি শেয়ার করি, এই মেথডটি কীভাবে একটা স্টুডেন্টের সাথে কাজ করে। আমরা যারা ইংলিশ শিখি, ইংলিশ গ্রামারের মাধ্যমে ইংলিশ শিখি, তাদের জন্য ইংলিশ শেখার পদ্ধতিটা কেমন, আর এই মেথড দিয়ে যখন তুমি ইংলিশ শিখবা তখন এই মেথডটা তোমার সাথে কাজ করবে কীভাবে, আমি সেই ব্যাপারে আগে আলোচনা করি। প্রচলিত পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছ আমি একটা ওয়ার্ড লিখেছি, প্রচলিত পদ্ধতি। আরেকটা হচ্ছে FM মেথড। এই মেথডটার নাম হচ্ছে FM মেথড। এটি একজন স্টুডেন্টকে কীভাবে ইংলিশ শেখায়। আগে শিখো যে তোমরা যে পদ্ধতিতে ইংলিশ শিখো, বা আমরা স্কুলে ইংলিশ স্টুডেন্টদেরকে যেভাবে শেখাই যে পদ্ধতিতে, যেটিকে আমরা গ্রামার পদ্ধতি বলি, সেই গ্রামার পদ্ধতিতে ইংলিশ শেখানো হয় অনেক পেঁচিয়ে লম্বা করে এদিকে ওদিকে পেঁচিয়ে করে করে তোমাকে ইংলিশ শেখানো হয়। অর্থাৎ গ্রামার শিখতে হয়, টেন্স শিখতে হয়, ভার্ব শিখতে হয়, অনেক কিছু শিখে তারপর একজন স্টুডেন্টস একটা ইংলিশ বাক্য বা বাংলা বাক্যকে ইংলিশ করার চেষ্টা করে, ইংলিশ বাক্যকে বাংলা বলার চেষ্টা করে। অবশেষে কিন্তু ওরা সফলই হয় না, মূলত মুখস্থ বিদ্যা অর্জন করে করে আমরা আমাদের সময়গুলো পাস করে দিই। কিন্তু এই পদ্ধতিতে অত ঝামেলাতে না গিয়ে খুব সহজে, এখানে একটা দাগ দেখাচ্ছে দেখো, সহজে একদম সোজা একটা দাগ। এই দাগটা তারা মিন করছে যে একজন স্টুডেন্টস খুব সহজে এত পেঁচানো রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে সহজে ইংলিশ করে ফেলতে পারবে সে যে কোনো বাংলা বাক্যকে। আচ্ছা, এখন যে কোনো বাংলা বাক্যকে যদি আমরা ইংলিশ করতে যাই বা ইংলিশে ট্রান্সলেট করতে যাই, সেটার জন্য আমাকে কি করতে হবে, বাংলা ভাষা সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা, বাংলা ভাষাটা কি? বাংলা ভাষায় আমরা যে কথাবার্তাগুলো বলি, আমরা যে মনের ভাবগুলো প্রকাশ করি বাংলায়, সে বাক্যগুলো সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিব। তো যেহেতু আমরা সবাই বাঙালি, মোটামুটি বাংলা ভাষা তো আমরা এমনিতেই জানি, মায়ের ভাষা, কাউকে শিখাই দিতে হয় না, আমরা ছোটকাল থেকেই বাংলা ভাষা বলতে জানি। সেই বাংলা ভাষাগুলোর বাক্যগুলো নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাক্যের শেষে 3 ধরনের শব্দ। আমরা একটা বাংলা বাক্যর কথা শুনি আগে। ধরো এটা একটা বাংলা বাক্য, আমি একজন আদর্শ মানুষ হতে চেয়েছিলাম। এই বাক্যটার শেষে একটা শব্দ আছে, এখানে হচ্ছে চেয়েছিলাম। এই যে এই বাক্যটা দেখো, একজন আদর্শ মানুষ হওয়া আমার জীবনের লক্ষ্য ছিল। এখানে লক্ষ্য ছিল। একজন আদর্শ মানুষ হতে আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এই যে দেওয়া হয়েছিল, বাংলা একটা বাক্য যখন তুমি শুনবা, বাংলা বাক্যের শেষে যে শব্দটি আছে, আমরা সেটাকে লক্ষ্য করব। সেটা ভিন্ন হলেই, এটা ভিন্ন হলেই ভিন্ন বাক্য হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাংলা বাক্যের শুরুর অংশটা ঠিক থাকে, বাংলা বাক্যের শেষের মাঝখানের অংশটা ঠিক থাকে, বাট শেষের অংশটা পরিবর্তন হওয়ার কারণে বাংলা বাক্যটা এক প্যাটার্ন থেকে অন্য প্যাটার্নে চলে যায়। ধরো আমি বললাম যে আমি একটি বই পড়ি, সেটা এক টেন্স। আমি বইটি পড়েছিলাম, সেটা আরেক টেন্স। আমি একটি বই পড়ব, সেটা আরেক টেন্স। আমি কিছুক্ষণ আগে একটি বই পড়েছি, সেটি আরেক টেন্স। তাহলে কি করছে এখানে, শেষের শব্দটা যতবারই পরিবর্তন হচ্ছে ততবারই ভিন্ন ভিন্ন টেন্সে বা ভিন্ন ভিন্ন প্যাটার্নে চলে যাচ্ছে বাক্যটা। তাহলে আমরা লক্ষ্য রাখাটা কোন দিকে উচিত, বাক্যের শুরুর দিকে লক্ষ্য রাখা উচিত, না বাক্যের মাঝখানে লক্ষ্য রাখা উচিত, নাকি বাক্যের শেষে লক্ষ্য রাখা উচিত? তো আমরা বুঝতে পারলাম যে বাংলা বাক্যের শেষ শব্দের উপর লক্ষ্য রাখা উচিত। তো বাংলা বাক্যের শেষ শব্দটা কি এক রকমের, 2 রকমের? না, এটা অনেক রকমের। তো সেটা আমরা বুঝবো কীভাবে? সেগুলোকে ক্রাইটেরিয়া করা হয়েছে, ক্লাসিফাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে এগুলোকে। তো আমরা বিশ্লেষণ করে বা গবেষণা করে এই মেথডে পাওয়া গেছে যে বাংলা বাক্যের শেষ শব্দটা তুমি যখন দেখবা, কয়েক ধরনের শব্দ তুমি এখানে দেখতে পাবা। স্যার কয় ধরনের শব্দ দেখতে পাবো? 3 ধরনের শব্দ আমরা দেখতে পাবো। একটু বলেন আমার সাথে যে কয় ধরনের শব্দ দেখতে পাবো? 3 ধরনের শব্দ দেখতে পাবো। এক ধরনের শব্দ তুমি দেখবা, বাংলা বাক্যের শেষ শব্দটা যখন তুমি পড়বা তখন দেখতে পারবা এটা একটা কাজ বোঝাচ্ছে, কোনো একটা শব্দ দ্বারা কাজ করা বোঝায়, এরকম একটা শব্দ পাবা এখানে। কাজ করা মানে কি? ধরো আমি বললাম লেখা, লেখা একটা কাজ, খাওয়া, পড়া, যাওয়া, করা, এগুলোকে একটা কাজ। বাট আমি যদি বলি এটি একটি কলম,
তো এইটি একটি কলম, এই বাক্যটার শেষ শব্দ হচ্ছে কলম। আচ্ছা, কলম দ্বারা কি কাজ করা বোঝায়? তুমি বলবে না স্যার, কলম দ্বারা কাজ করা কেন বোঝাবে? আমি একজন শিক্ষার্থী, বাক্যটার শেষ শব্দ হচ্ছে শিক্ষার্থী। আচ্ছা, শিক্ষার্থী দ্বারা কি কাজ করা বোঝায়? না, শিক্ষার্থী দ্বারা কাজ করা বোঝায় না। ধরো আমি যদি বললাম এটি একটি পদ্ধতি, আচ্ছা পদ্ধতি শব্দ দ্বারা কি কাজ করা বোঝায়? না, কাজ করা বোঝায় না। তাহলে কাজ করা বোঝায় এবং কাজ করা বোঝায় না এমন ধরনের বাক্য, ভিন্ন ভিন্ন বাক্য আছে। তাহলে কাজ করা বোঝাবে এমন বাক্য পাবো, কাজ করা বোঝায় না এমন বাক্যও পাবো। স্যার আর কি ধরনের বাক্য পাবো? এমন বাক্য পাবো যে বাক্যটার শেষ শব্দটা হয়েছিল বা হয়েছে বা হচ্ছে এমন জাতীয় শব্দ থাকবে। এটাকে আমরা আমাদের গ্রামারের ভাষায় প্যাসিভ বাক্য বলি, তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে এখানে 3 ধরনের বাক্য পাচ্ছি। একটা হচ্ছে কাজ করা বোঝায়, আর একটা হচ্ছে কাজ করা বোঝাবে না বাট আছে ছিল থাকবে এমন বোঝাবে। আছে ছিল থাকবে এমন বোঝাবে। যেমন ধরো আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, আমার একটি কম্পিউটার ছিল। তো এটা দ্বারা কাজ করা বোঝায় না, বাট আমার কাছে ছিল বুঝাচ্ছি, আমার কাছে কলম আছে বুঝাচ্ছি। কলমটা তো কোনো কাজ করা বোঝাচ্ছে না এখানে, আমি লিখছি বুঝাচ্ছে না এখানে, আছে বুঝাচ্ছি জাস্ট, আমার কাছে আছে বা ছিল বা আমার কাছে একটা ল্যাপটপ থাকবে এমনটা বোঝাচ্ছে। তাহলে তার একটি লক্ষ্য ছিল, লক্ষ্য তো কাজ না, লক্ষ্য তো একটা নাউন, গোল ছিল, এইম ছিল বলতেছে। তাহলে কাজ করা বোঝালে এক ধরনের, আর কাজ করা বোঝাই না বলে আর প্যাটার্ন। আর আমার দ্বারা করা হয়েছিল, আমাকে দেওয়া হয়েছিল, আমাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হবে এমনটা যদি হয় জাতীয় শব্দ যদি থাকে তখন সেটি আরেক প্যাটার্নের। তাহলে আমরা বাংলা বাক্যের শেষে কী কী পাচ্ছি? কাজ করা বোঝায় এমন শব্দ পাবো যেটাকে আমরা ইংলিশে ভার্ব বলবো। কাজ করা বোঝায় না এমন শব্দ পাবো যেটাকে আমরা নন ভার্ব বলবো। নন ভার্বটা কি? নন ভার্বের অনেক অ্যাঙ্গেল আছে। নন ভার্ব এটা নাউন হতে পারে, নন ভার্ব এটা অ্যাডজেক্টিভ হতে পারে, নন ভার্ব এটা অ্যাডভার্ব হতে পারে, বাংলায় আছে থাকতে পারে, ছিল থাকবে, থাকবে থাকবে, অথবা কোনো একটা পেশা বোঝাবে। আমি একজন ডাক্তার, আমি একজন শিক্ষক, আমি একজন প্রফেসর, সে একজন ড্রাইভার, এরকম কোনো পেশা বোঝাতে পারে। অথবা হয় জাতীয় শব্দ। এই লেসন থেকে আমরা কি শিখলাম? বাংলা বাক্যের শেষে এমন একটি শব্দ পাবো যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, অথবা কাজ করা বোঝায় না এমন শব্দ হবে, অর্থাৎ নন ভার্ব হবে, আর হয় জাতীয় শব্দ হবে। এই 3টার যে কোনো এক প্যাটার্নে পড়বে। 3টা প্যাটার্ন ধরে ফেলতে হবে, 3টা পরিবার, এটা চিনে ফেলতে হবে তোমাকে। যদি এটা চিনতে পারো, যদি শনাক্ত করতে পারো, তাহলেই তুমি বাংলা বাক্যের স্ট্রাকচারগুলো সহজ আয়ত্ত করতে পারবে। ধরো একটা বিল্ডিং, এখানে বিল্ডিংয়ের মধ্যে 3 ধরনের গেট আছে। এখন তুমি এই গেট দিয়ে যাবে না এই গেট দিয়ে যাবে না এই গেট দিয়ে যাবে? তুমি যদি কোন গেটে গেলে কাকে তুমি পাবে, কোন দরজা দিয়ে ঢুকলে তুমি কোন ধরনের রুমগুলো তুমি পাবে, অথবা কাদের সাথে তোমার দেখা হবে, সেটা যদি তুমি জানো তাহলে তুমি সঠিক দরজা দিয়ে ঢুকতে পারবা। আর যদি তুমি সেটা না জানো তাহলে তুমি চাচ্ছ এক দলের মানুষের সাথে দেখা করতে, বাট তুমি অন্য দরজা দিয়ে ঢুকে গেছো, তাহলে তোমার তো রাস্তা সঠিক হলো না। যার কারণে বাংলা বাক্য অথবা ইংরেজি বাক্য বা গ্রামাটিক্যালি তোমার লিখতে গিয়ে এটা ভুল হয়ে যাবে। এই যেটা এখন তোমাদের হচ্ছে, আমাকে রাস্তাটা চিনতে হবে। আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের বাক্য পেলাম। এখন তুমি হয়তো আমার কাছে শুনতে চাচ্ছ যে স্যার কয়েকটা বাক্য বলেন, উদাহরণ দেন, যাতে আমরা আমি বুঝছি কিনা, টপিকটা আমি বুঝছি কিনা নিশ্চিত হই। আচ্ছা, এখন আসো, আমি তোমাকে কয়েকটা বাক্য দিই, তুমি আমাকে বাক্যটা শুনবা, তার উপরে বলতে হবে এই বাক্যটা দ্বারা কাজ করা বোঝায়, নাকি নন ভার্ব বোঝাচ্ছে, নাকি হয় জাতীয় শব্দ বোঝাচ্ছে। আমি 2টা 2টা 3টা 3টা করে করে প্রত্যেকটা থেকে দিই, তুমি ধরতে পারো কেন। দেখো, রনি এখন মাঠে ক্রিকেট খেলছে। শব্দটা হচ্ছে খেলছে। আচ্ছা, খেলছে দ্বারা কাজ করা বোঝাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, খেলছে দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব জাতীয় বাক্য। আচ্ছা, আমরা নতুন একটি প্রকল্প তৈরি করছি, এটা কাজ করা বোঝায় কিনা? তৈরি করা কাজ করা বোঝায়, সুতরাং এটা হচ্ছে এই জাতীয় ভার্ব জাতীয় বাক্য, মানে কাজ করা বোঝায় এমন বাক্য। আচ্ছা, এই বাক্যটা দেখো, আকাশ আজ খুব পরিষ্কার। সে শব্দটা হচ্ছে পরিষ্কার। তোমরা কি বলো তো আমাকে একটু, পরিষ্কার কি কোনো কাজ করা বোঝায়? তুমি বলবা না স্যার, পরিষ্কার কোনো কাজ করা বোঝায় না, তাহলে এটা নন ভার্ব, এই জাতীয় বাক্য। তাহলে এই জাতীয় বাক্য হলে কি করবো আমরা স্যার? এটার জন্য একটা প্যাটার্ন দিব আমি তোমাকে। এই জাতীয় বাক্য হলে কি করবো? এটার জন্য আলাদা লেসন বা প্যাটার্ন দিব। এই জাতীয় বাক্য হলে কি দিব? এটার জন্য আলাদা লেসন বা প্যাটার্ন বা আমি স্ট্রাকচার দিব তোমাকে। ধরতে পারতে হবে এটা কোন প্যাটার্নের। আকাশ খুব পরিষ্কার, আচ্ছা এটা বলো দেখি।
এটা বলো যে পানি ঠান্ডা লাগছে, পানিগুলো ঠান্ডা ফিল হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা ফিলস, এটা লিঙ্কিং ভার্ব, এটা তুমি হয়তো এখন বুঝতে কষ্ট হবে একটু। এটা লিঙ্কিং ভার্ব মানে বিভার্বের মতো কাজ করে। এটা না বলি, একটু সহজ বাক্য বলি আর একটু সহজে বুঝার সুবিধার্থে। তুমি যখন স্ট্রং হয়ে যাবে তখন এই বাক্যগুলোর আসল ব্যাপারটা বুঝতে পারবা। তারা আমাদের আত্মীয়। আচ্ছা, আত্মীয় কি কোনো কাজ করা বোঝায়? আত্মীয় তো নাউন, রিলেটিভস, তাহলে এটা কাজ করা বোঝায় না, এটা হচ্ছে নন ভার্ব। আচ্ছা, এটা দেখো তো একটু, বাজার করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। এই যে দেওয়া হয়েছিল, দেওয়া, আর একটা হচ্ছে হয়েছিল। হয়েছিল শব্দটা হচ্ছে হয় জাতীয় শব্দ। হয়েছিল, হয়েছে, হবে, হতে থাকবে, হচ্ছে, এমন হবে। দেওয়া হয়েছিল, তাহলে হচ্ছে হয় জাতীয় শব্দ। বইয়ের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে করা হয়েছে, এটাও এই জাতীয় শব্দ, হয় জাতীয় শব্দ। এখানে অনেকগুলো বাক্য আছে যে বাক্যগুলো 3 ধরনের, হয়তো ভার্ব, বাংলা বাক্যর শেষ শব্দটা ভার্ব বোঝাচ্ছে, অথবা নন ভার্ব বোঝাচ্ছে, অথবা হয় জাতীয় শব্দ দ্বারা বোঝাচ্ছে। 3 ধরনের। এখন স্যার আমি বাক্যটা ধরতে পারলাম, তাহলে এখন আমি কি করব? যদি ভার্ব জাতীয় বোঝায়, বাংলাদেশের যত সব বাংলা বাক্য আছে সমস্ত বাংলা বাক্যের শেষে যদি ভার্ব থাকে, সেইটা বিভিন্ন টেন্সের হইতে পারে। প্রেজেন্ট টেন্সের হইতে পারে, পাস্ট টেন্সের হইতে পারে, ফিউচার টেন্সের হইতে পারে, কন্টিনিউয়াস টেন্সের হতে পারে, পারফেক্ট টেন্সের হইতে পারে, বিভিন্ন টেন্সের হতে পারে। শুধু ভার্ব হলে হবে। সেটা যদি বিভিন্ন টেন্সে যায়, যাক, সমস্যা নেই। বাট এটা একটা লেসনের ভিতরে, আমাদের একটা লেসনের ভিতরে ঢুকবে। এটার নাম হচ্ছে লেসন 2। আমাদের লেসনটার নাম হচ্ছে লেসন 2। এটার নাম দেওয়া হয়েছে 2 নাম্বার লেসন। তুমি বলতে পারো স্যার 2 নাম্বার লেসন একটা লেসন দিয়ে সব কভার হবে? বলছে না, আমার এই লেসনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যদি এটা একটা টেন্সের হয় তখন হবে 2A, সে যদি অন্য টেন্সের হয় তখন হবে 2B, এটা যদি আরেক টেন্সের হয় তখন হবে 2C, এভাবে 2D, এভাবে 2E, এভাবে 2F, এভাবে করে লেসনটা আগাতে থাকবে। এক টেন্সের জন্য এই লেসন, আরেকটা টেন্সের জন্য এই লেসন, সবগুলো কিন্তু কাজ করা বোঝাচ্ছে। কাজ করা বোঝায় এমন কথাগুলোর জন্য বিভিন্ন লেসনে ভাগ করা হয়েছে আমাদের এই কথাগুলোকে। তার মানে এখানে 2I পর্যন্ত যাবে। এটা এই 2I পর্যন্ত যতগুলো লেসন আসছে, ধরো ABCDEFGHI, 9টি লেসন। এই 9টি লেসন দ্বারা বাংলাদেশের সমস্ত বাক্য, যে বাক্যটা দ্বারা কাজ করা বোঝায়, এই ধরনের সমস্ত বাক্য কমপ্লিট করা যাবে আমার এই 9টি লেসন দিয়ে। কোনো স্টুডেন্ট যদি 9টি লেসন কমপ্লিট করতে পারে, তাহলে সে সমস্ত বাক্য কমপ্লিট করতে পারবে যে বাক্যটা দ্বারা কাজ করা বোঝায়। তো লেসনগুলো কেমন? লেসনগুলো তোমাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে শেখানো হবে যে লেসনগুলোতে একটি বাক্য কত অ্যাঙ্গেলের হতে পারে। ধরো লেসন 2A, এটা নির্দিষ্ট একটা টেন্স। এই টেন্সের উপর তোমাকে বাক্য বানানো শেখানো হবে। সেই টেন্সে যত রকমের বাক্য আছে সবগুলো বাক্য তোমাকে এক টেন্সে, এক লেসনে, এক প্যাটার্নে শেখানো হবে। যেমন এই লেসনটা দেখো, লেসন 2A, লেসনটার নাম দেওয়া হয়েছে লেসন 2A। কিছুক্ষণ আগেই বললাম 2A হবে, 2B হবে, 2C হবে, 2D হবে, এরকম। এই লেসনটাতে 1 থেকে 24 পর্যন্ত 24টি প্যাটার্ন শেখানো হয়েছে। একটা স্টুডেন্ট বাংলা বাক্য বলার জন্য কত অ্যাঙ্গেল থেকে কথা বলতে পারে? এখানে 22টি প্রশ্ন, এই 3 থেকে 24 পর্যন্ত 22টি প্রশ্ন, আর 2টি সেন্টেন্স প্যাটার্ন আছে যেটা দিয়ে তুমি প্রশ্নের উত্তর দিবা। তো এখানে 22টি প্রশ্ন শেখানো হয়েছে তোমাকে। 22টি প্রশ্ন কেন? কারণ একজন মানুষ সামনে যখন আরেকজন ব্যক্তিকে পায়, তখন সে প্রশ্ন করতে চায়, কোনো কিছু সে জানতে চায়। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে প্রশ্ন করতে যদি চায়, সে কত অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারে? গবেষণা দেখা গিয়েছে একজন মানুষ আরেকজন মানুষকে প্রায় 22 ধরনের প্রশ্ন করে। 22 ধরনের প্রশ্ন করে। একজন সাংবাদিক এর সামনে যদি কোনো ব্যক্তি পড়ে, কোনো একটা অফিসার পড়ে, কোনো একটা রাজনৈতিক ব্যক্তি পড়ে, সাংবাদিক যে কত অ্যাঙ্গেল থেকে প্রশ্ন তাকে করে, এটা সাংবাদিকই জানে শুধু। তো সাংবাদিকরা এত প্রশ্ন করতে পারে কিভাবে? সাংবাদিকদেরকে এই প্রশ্ন করাগুলো প্রশিক্ষণ দেওয়ানো হয়, এদিকে এগুলো শেখানো হয়। তারা সেজন্য যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ব্যক্তিকে করতে পারে। তো যে কৌশলটা সাংবাদিককে শেখানো হয়, ইংলিশ মেথডেও সেই মেথডগুলো আছে, বাট আমরা স্টুডেন্টসরা সেগুলো জানি না। আমাদের সিলেবাস ভিন্ন হওয়ার কারণে টিচাররা সেগুলো শেখানোর সুযোগও পাই না। আচ্ছা, তো আমরা যদি সেই প্যাটার্নগুলো শিখে ফেলি, একজন স্টুডেন্ট কত রকমের প্রশ্ন করে সে সবগুলো যদি সে জেনে যায়, তাহলে পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসুক সে উত্তর দিতে পারবে। কত ধরনের প্রশ্ন বলেছি? 22 ধরনের প্রশ্ন। আর উত্তর দিব কয় ধরন দিয়ে? 2 ধরন দিয়ে উত্তর দিব, 2+2।
টু দিয়ে আমরা উত্তর দিব। উত্তর দেওয়ার জন্য 2টা প্যাটার্ন, প্রশ্ন করার জন্য 22টা প্যাটার্ন, সব মিলিয়ে 24টা প্যাটার্ন শিখতে হবে। এটা এক ক্লাসের পড়া এবং অনেক স্মার্ট, এটা অনেক টেকনিক্যাল পড়া, যে একটা ক্লাসে স্টুডেন্টদেরকে এটা খুব সহজে শিখিয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছ প্যাটার্নগুলো অনেক ছোট ছোট, বাট এটা এত স্মার্ট, এগুলোর ভিতরে ভিন্ন ভার্ব দিলে, ভিন্ন সাবজেক্ট দিলে, ডব্লিউএইচ ওয়ার্ড ভিন্ন ভিন্ন অ্যাড করে দিলে আরও হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করা যায়। সেই লেসনগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করি। তো এটা তো পরের পড়া, এটা পরবর্তী ক্লাসের পড়া হবে, হয়তো পরবর্তী ভিডিওর আমি এটা ডিটেল আলোচনা করব। আমি দেখানোর জন্যই হয়তো এই পেজটা নিয়েছি। এইদিকে আরও পড়া আছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হবে, এরপরে স্টোরি আছে, এরপরে এগুলোর উপর স্টোরি আছে, এরপরে কনভারসেশন আছে, আমরা ওগুলো দেখবো অবশ্য। তো আমরা কথা বলছিলাম লেসনটা নিয়ে, মেথডটা নিয়ে, যে মেথডটা বাংলা বাক্যকে ক্লাসিফাইড করা হয়েছে। এই লেসন 2A দিয়ে এক ধরনের সমস্ত কথা শেষ হবে। আমি আরেকটা কথা অ্যাড করি এখানে। ধরো আমরা যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানি, তারা জানো যে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে ভার্ব V1 অথবা ভার্বের সাথে S/S যদি থাকে, অথবা এরপর অবজেক্ট যদি থাকে, আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আমরা সকল টিচাররা স্টুডেন্টদেরকে এটাই শেখাই এবং প্রায় টিচার এটাই শেখায় স্টুডেন্টদেরকে, আমরাও শেখাই এটা, যখন গ্রামার শেখাই তখন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, শুধুই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, আমরা এটা শর্টকাটে শেখাই বলে এটুকু বলি। এইটা পুরোটা, এখানে যে 24টা প্যাটার্ন দেখতেছো এগুলো পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই একটা স্ট্রাকচার আমরা যদি শিখে বন্ধ রাখি লেখাপড়া, আমি টেন্স জানি বলি, তাহলে আমার তো আরও 23টি প্যাটার্ন আমি জানি না, আমি একটা প্যাটার্ন জানতেছি। এখানে আমার কাছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য 24টি প্যাটার্ন আছে। এই 24 প্যাটার্ন একটা স্টুডেন্টকে জানতে হবে। তো আমরা সেটা না জেনে আমরা শুধুমাত্র একটা প্যাটার্ন জানি, এরপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছি, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছি, এরপরে ফিউচার ইনডিফিনিটে চলে যাচ্ছি। এতগুলো কথা আমাদের অজানা রয়ে যাচ্ছে, যার কারণে গিয়ে একটা প্যাটার্নের বাক্য পরীক্ষা আসলে আমরা পারি, অন্য প্যাটার্নগুলো যখন আমাদের সামনে বাংলা আসে বা ইংলিশ আসে তখন আমরা এটা আর বুঝি না। তো আমাদেরকে তো এটা শিখতে হবে, এই মেথডে শিখতে হবে। তো এগুলো আমরা ক্লাসে শিখাতে পারি না কেন? কারণ আমাদেরকে সরকার একটা সিলেবাস দিয়েছে, সিলেবাসটা নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়। এগুলো পড়াইতে গেলে ক্লাসের সিলেবাসগুলো শেষ করা যায় না, সিলেবাস পড়াইতে গেলে এগুলো পড়ানো যায় না, এগুলো পড়াইতে গেলে সিলেবাস পড়ানো যায় না। আর এগুলো তো আমাদের ব্যক্তিগত স্টাডি, এগুলো আমাদের পার্সোনাল গবেষণা, বা আমরা নিজে শিখেছি অন্য পদ্ধতিতে, সেটা ক্লাসে শেখানো যাবে না। তখন আমাদেরকে প্রশাসন বলবে বা স্কুল কর্তৃপক্ষ বলবেন যে আপনি ক্লাসেরগুলো পড়া না পড়ে এগুলো কি পড়াচ্ছেন। কিন্তু এগুলোই যে সব ইংলিশের বেসিক বা ইংলিশের মূল স্টুডেন্টদের জন্য, সেটা কে কাকে বোঝাবে? তো সেজন্য আমরা করি কি, যদি অবসর সময় থাকে, কোনো ফ্রি টাইম থাকে স্টুডেন্টদের জন্য, তখন আমরা এই লেসনগুলো নিয়ে স্টুডেন্টের সাথে কথাবার্তা বলতে পারি। খুব অল্প সময়ে দেখা গিয়েছে প্রায় এই লেসনগুলো সবগুলো শেষ করতে 3 মাস আমাদের সময় লাগে। 3 মাসে আমরা এই কোর্সটা কভার করতে পারি, অনেকগুলো পড়া আমরা এখানে স্টুডেন্টদেরকে শেখাতে পারি। যা হোক, তাহলে আমি কথা বলছিলাম যে লেসনগুলো নিয়ে, যদি বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে 9টি লেসন কমপ্লিট করতে পারলে ভার্ব জাতীয় সমস্ত কথা শেষ হয়ে যাবে। যদি নন ভার্ব থাকে তখন তাদের জন্য আরেকটা লেসন, যেটাকে আমরা 3-4 লেসন বলি। আর যদি এটা চলে আসে হয়েছিল, করা হবে, এটাকে বলে প্যাসিভের জন্য তাও 3টা লেসন আছে। সেই লেসনগুলো আমাদের অ্যাডভান্স লেভেল আমাদেরকে শেখানো হয়। এরপরে মডেলের আলোচনা আসবে, অনেক ধাপ, মডেলগুলো কিন্তু এর ভিতরে চলে আসবে। সমস্ত মডেলের আলোচনা ভার্ব জাতীয় বাক্যের ভিতরে চলে আসবে, কারণ মডেলগুলোর সাথেও ভার্ব থাকে। তো এইটা হচ্ছে আমাদের লেসনের খুব আউটলাইন। আমরা ধারাবাহিকভাবে শুরু করি, সেটার প্রাথমিক আলোচনা। এরপরে এই লেসনের মধ্যে আমরা কি শেখাই? কনভারসেশন শেখাই। কনভারসেশন স্টুডেন্টদেরকে, এই যে কনভারসেশন আছে 30টা কনভারসেশন আছে এখানে। একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে প্রশ্ন করবে, ডু ইউ গেট আপ আর্লি? উত্তর দিবে ইয়েস আই গেট আপ আর্লি। অর্থসহ বাংলাসহ পড়তে হবে। হোয়াট টাইম ডু ইউ গেট আপ? আই গেট আপ অ্যাট 6 AM। ওয়াশিং ফেস নিয়ে প্রশ্ন হবে, ডু ইউ ওয়াশ ইউর ফেস ইন দ্য মর্নিং? ইয়েস আই ওয়াশ মাই ফেস। প্রশ্ন করা হবে, হোয়াই ডু ইউ ওয়াশ ইউর ফেস? কেন তুমি মুখ ধো? আই ওয়াশ মাই ফেস টু ফিল ফ্রেশ লাগার জন্য আমি মুখ ধুই। এইভাবে 30টা কনভারসেশন একটা ক্লাসে কভার করা হওয়ার কথা। স্টুডেন্ট যদি ভালো হয় একসাথে 30টা কনভারসেশন কমপ্লিট করা সম্ভব। ছোটো ছোটো করে কনভারসেশনগুলো 2 লাইন করে করে। যদি দুর্বল হয় তাহলে 2 ক্লাস 3 ক্লাস শেষ করতে হয়। এরপর একটা সুন্দর স্পিচ দেওয়া হয়, যে এখানে একটা স্পিচ আছে, স্টুডেন্টরা দাঁড়িয়ে সবার সামনে বক্তব্য দিবে। এটা একটা লেসনের পড়া, এটা কনভারসেশন। এরপর হচ্ছে এটা চমৎকার একটা ড্রিলিং। এই ড্রিলিং দেওয়া স্টুডেন্টদেরকে শেখানো হয় যাতে সাবজেক্টের সাথে ভার্ব অ্যাড করে সে দ্রুত বাক্য তৈরি করতে পারে মুহূর্তের মধ্যে। কোনো স্টুডেন্ট যাতে এই চিন্তা করে ইংলিশ বলতে না হয়, চিন্তা করার আগে যেন মুখ থেকে ইংলিশ বের হয়, সেই প্যাটার্নটা শেখানো হয় এখানে। আমরা স্টুডেন্টদেরকে এটা শিখিয়েছি, শর্ত দেওয়া আছে এখানে কীভাবে এটা পড়তে হবে, আর এগুলোকে কী বলে পরিচয় দেওয়া আছে, আর ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে ব্যবহার করা আছে এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে লেসন, এটা প্রথম লেসনের পড়া।
এটা অনেক চমৎকার কিছু কথা আছে যেখানে বিভিন্ন লেসন দিয়ে বাক্য গঠনগুলো শেখানো হয়। আমি এখানে কোর্সটার পরিচয় দিচ্ছি, যে কোর্সটাতে যে পড়াগুলো শেখানো হয় সে পড়াগুলোর ব্যাপারে আমি ডিটেল বলছি, তবে এগুলা ধীরে ধীরে করতে হয়। এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের অনেক চমৎকার একটি শিট এটা। স্টুডেন্টরা বাক্য বড় করার জন্য প্রেপোজিশন কাজে লাগে, সেই প্রেপোজিশনের শিট এটি। তো এটাতে দেখানো হচ্ছে যে একজন স্টুডেন্ট কত সহজে প্রেপোজিশন শিখতে পারে। এখানে প্রেপোজিশনের মিনিং দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, বাক্যের ভিতরে প্রেপোজিশনটা ধরবো কীভাবে, মানে কোন বাক্যের মধ্যে প্রেপোজিশনটা কীভাবে আছে সেটা আমরা ক্লিয়ার করবো। এখানে অনেকগুলো প্রেপোজিশন এখানে আছে, আবার একটা সেট এখানে আছে। এইটাকে বলা হচ্ছে ডেরিভেটিভস। এটা নতুন আবিষ্কার। ডেরিভেটিভস মানে তোমরা যেভাবে জানো যে ভার্বের বিভিন্ন ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্সেল ফর্ম, এইটা ভার্বের ফর্ম না, এগুলো হচ্ছে নাউনের ফর্ম। দেখো বিউটি আছে, বিউটি এর ভার্ব হচ্ছে বিউটিফাই, এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, এর অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। এটা খুব চমৎকার একটা আলোচনা, এটা নিয়ে হয়তো একদিন আমি ভিডিও করব, তখন জানতে পারবো। আজকে ডিটেলে না যাই। ডেরিভেটিভসের শিট, এটা লেসন শিট, আর এটা হচ্ছে প্রচলিত পদ্ধতি এবং বর্তমান পদ্ধতি নিয়ে একটু পরিচয়, এটা তোমরা বললাম। আশা করি বিষয়টা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হয়েছে তোমাদের, যেখানের মাধ্যমে আমরা বাংলা বাক্য গঠন, ইংরেজি বাক্য কীভাবে নিয়ে যাবো এগুলোকে, এবং এমনকি কথা কীভাবে বলবো, সবগুলোর মেথডের উপর এখানে ফোকাস করা হয়। যখন একজন স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে তখন তার জন্য ইংলিশটা খুব ইজি হয়ে যায়। পরবর্তী ক্লাসে যখন পড়াগুলো তখন তাদের সামনে আসে তখন খুব সহজে সে এই মেথডের মাধ্যমে ইংলিশগুলোকে সে আয়ত্ত করতে পারে। টিচারের আগে আগে সে পড়াগুলোকে সে ডেলিভার করতে পারে ক্লাসের মধ্যে। আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। পরবর্তী হয়তো আমি এর ধারাবাহিক আরও একটি ক্লাস নিয়ে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, যাতে সাথে এই লেসনটা তোমাদের সাথে আরও পরিচয় করে দিতে পারি ভালোভাবে। ধন্যবাদ সবাই।